সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বিনিয়োগের জগতে যত বিখ্যাত বই আপনি পড়বেন, সমস্ত মানুষের একটাই অভিমত, সেটা হচ্ছে যাচাই বাছাই করে যদি ভালো কোনো কোম্পানিতে দীর্ঘমেয়াদে আপনি বিনিয়োগ করে থাকেন, তাইলে কম্পাউন্ডিং ইফেক্টের কারণে, চক্রবৃদ্ধির মুনাফার কারণে আপনি লাভবান হবেনই হবেন। মোটামুটি 99% চান্স। 1% কোম্পানি বন্ধ হয়ে গেলে সেটা ভিন্ন কথা। তো আমাদের ধারাবাহিক ব্যাংকিং শেয়ারের পরিচিতির ভিডিওগুলোর মাঝে আপনাদের অনেক যেই প্রশ্নটা ছিল যে ভাই আসলে ভালো কোয়ালিটির ব্যাংক আমরা কিভাবে যাচাই বাছাই করব, তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটাকে যাচাই করতে চান, বা একটা ব্যাংকের শেয়ারগুলা ক্রয় করার আগে শেয়ার বাজারে কোন জিনিসটা আমাদেরকে যাচাই করতে হবে। তো আমরা আপনাদেরকে প্রতিটা জিনিসের যেগুলো গুরুত্বপূর্ণ বলে দেওয়ার চেষ্টা করব, এবং ওয়েবসাইটের মাধ্যমে সেগুলো যাচাই করবেন। আর রানিং বছরেরটা আপনি তার যে প্রতি 3 মাসে রিপোর্ট আসে, 6 মাসে রিপোর্ট আসে, সেখান থেকে একটু দেখার চেষ্টা করবেন। অতীত দেখে আমরা তাকে চিনব, কিন্তু তার ভবিষ্যৎ আছে কিনা সেটার উপর ভিত্তি করে বিনিয়োগ করব। অতীতের উপর ভিত্তি করে বিনিয়োগ করব না, যে কোনো কোম্পানি হোক। অতীত দেখে আমরা তাকে কি করব, বাছাই করব। বাছাই করার পর আমরা তখন সিদ্ধান্ত নিব যে ভবিষ্যতে চলবে কিনা। যদি ভবিষ্যতে চলে তবেই আমরা সেখানে বিনিয়োগ করব, না হলে অতীত যতই ভালো হোক আমরা বিনিয়োগ করব না। এই জিনিসটা মনে রাখবেন, এটা যে কোনো শেয়ারের ক্ষেত্রে। আর শেয়ার বাজারের জন্য মাস্টার রুল হচ্ছে, একটা শেয়ার কেনার আগে ভালো করে জেনে শুনে বুঝে কোম্পানিটা গ্রো করবে কিনা, ভালো আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এরপরে আপনি সেটা ক্রয় করবেন। এবং ক্রয় করার পরে 20 থেকে 25% যদি শেয়ারের দাম কমেও যায়, আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আপনি যদি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন তবেই শেয়ার বাজারে আসবেন। তো শেয়ার বাজার রিলেটেড আমাদের রেকর্ডেড ভিডিওগুলো আছে, যারাই চান চাইলে সেগুলো নিয়ে আশা করি যে বিনিয়োগ জগতে আপনার চিন্তাধারাটাই বদলে যাবে। এটা ছাড়া পার্সোনাল ফাইন্যান্স নিয়েও সেখানে আলোচনা করা আছে। তো চলুন, ব্যাংকিং শেয়ার যাচাইয়ের প্রতিটা মাস্টার গাইড আপনাদেরকে আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি, ওই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যদি ভালো লাগে, যদি না বুঝতে পারেন অবশ্যই জানাবেন যে কোন জিনিসটা আপনি বুঝতে পারেন নাই। আমরা ট্রাই করি যে মানুষকে সচেতন করার জন্য, জেনে শুনে বুঝে আপনি তারপরই বিনিয়োগ করবেন। তাহলে 1 নম্বর কথা হচ্ছে, স্মার্ট ইনভেস্টর হইতে হলে যদি ব্যাংকিং শেয়ার আপনি যাচাই করতে চান, 1 নম্বর কথা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে বাংলাদেশে আমাদের 61টা ব্যাংক আছে, প্রতিটা ব্যাংকই শেয়ার বাজারে নিবন্ধিত না। তাইলে 61টা থেকে আমাদের 36টা ব্যাংক শেয়ার বাজারে নিবন্ধিত, যার মধ্যে 5টা ব্যাংকের শেয়ার ট্রেডিং বন্ধ আছে। সেই হিসাবে 31টা ব্যাংক হচ্ছে আমাদের শেয়ার বাজারে, যদি আমরা বলি, তারা ট্রেডিং করতেছে। তাইলে এই 31টা ব্যাংক থেকে আপনি টপ কোয়ালিটির 5টা 10টা ব্যাংক কিভাবে যাচাই করবেন, বা কোনো ব্যাংকে যদি ট্রেডিংও করতে চান যাতে আপনার টাকাটা না সেখানে আটকে যায়, এইরকম আপনি কিভাবে যাচাই করবেন। দেখেন, ব্যাংকিং সেক্টরের 1 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি রিটার্ন অন ইকুইটিটা দেখার চেষ্টা করবেন। তার মানেটা হচ্ছে, ধরলাম যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যে ভিডিওটা আগামীতে আসবে আমরা অলরেডি রেডি করেছি, ধরেন যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সম্পূর্ণ মালিকানা আপনার, আপনি 100 কোটি টাকা বিনিয়োগ করেছেন। এখন তাইলে একজন ইনভেস্টর হিসাবে আপনি বিগত 3 বছরে একটু দেখেন যে আপনি যে 100 কোটি টাকা বিনিয়োগ করেছেন, প্রতি বছর গড়ে এই বেচারাকে 12% করে, মানে 12 কোটি টাকা করে দিতে পারছে কিনা। যদি না পারে, তাইলে আপনার দরকার নেই, ওই টাকাটা আপনি ব্যাংকটা বন্ধ করে সঞ্চয়পত্র ক্রয় করেন। বলবেন যে ভাই বাংলাদেশের মানুষ কেন করে না? কারণ ওই যিনি ইনভেস্টর উনি নিজেই ব্যাংকের ডাইরেক্টর পদে থাকেন, বেতন ভাতা পান, নানা প্রকার সুযোগ সুবিধা নেন, অন্য ব্যাংক থেকে লোন নেন, ব্যবসা বাণিজ্য করেন, ওই জন্য আসলে বন্ধ করেন না। না হলে বাংলাদেশের যেই সমস্ত ব্যাংক আছে এদের শেয়ারগুলো বিক্রি করে যদি সরকারি ট্রেজারি বন্ড সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যায়, এর চাইতে ভালো পাওয়া যাবে। তাহলে 1 নম্বর কাহিনীটা হচ্ছে, টোটাল কোম্পানিটা আপনি কিনলেন, ব্যাংকটা আপনি কিনলেন, আপনি দেখেন যে গত 3 বছরে অ্যাটলিস্ট শেয়ারটা কেমন দিচ্ছে, 12% করে পারছে কিনা। অথবা যদি আপনি আরো একটু ডিপে যাইতে চান, এভারেজে গত 5 বছরেরটা দেখার চেষ্টা করেন যে গত 5 বছরে সে কি করছে। অথবা যদি আপনি আরো ডিপে চাইতে চান, গত 10 বছরে আপনি যাচাই করেন যে আসলে ব্যাংকটার পারফরমেন্সটা কেমন ছিল মূল মালিকের প্রতি। দিন শেষে মনে রাখবেন, ব্যবসা কোনো জনসেবা না, ব্যবসা হচ্ছে মালিকের জন্য।
আমরা ব্যবসার পরিচিতিটা বুঝি না, কোম্পানি ডাইরেক্টররা চালায়, ওই ডাইরেক্টর পদে মালিক আসতে পারে নাও আসতে পারে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মালিক আসে না, প্রফেশনালরা চালায়। তারা যদি ইনকাম করতে না পারে তাদের চাকরি চলে যায়। ওই জন্য দেখবেন যে মেরিকো ভালো করতেছে, র্যাকেট ব্যাংকাইজার ভালো করতেছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ভালো করতেছে, কিন্তু দেশীয় কোম্পানিতে নিজস্ব স্বজনপ্রীতি, নিজস্ব লোক, নিজস্ব দুর্নীতি, ওই জন্যই কিন্তু ব্যবসা করতে পারতেছে না। যেমন এসিআই একটা কোম্পানি আছে, আমরা বারবারই বলি বাংলাদেশে, এরা কি করছে, হাজারো হাজারো প্রায় 20টার মতো সাবসিডারি খুলে প্রতিটা ডাইরেক্টর সে, প্রতিটার চেয়ারম্যান সে, প্রতি ডাইরেক্টর ফি, চেয়ারম্যান ফি, এমডি ফি, সিইও ফি বাবদ সে কিন্তু মাসে 40 লাখ টাকার উপরে নিজ প্যাকেটে ঢুকাচ্ছে। কিন্তু দিন শেষে কোম্পানিটা তার, যদি আমরা বলি, শেয়ার হোল্ডারদেরকে কিছু দিতে পারতেছে না। তাহলে 1 নম্বর কাহিনীটা হচ্ছে, আমরা আরওই কখনোই 1 বছরে দেখবেন না, কারণ অন এভারেজে আরওইটাকেও টেম্পারিং করা যায়। যখন আপনি আরওইটা যদি আমরা আরো ডিপ লেভেলে পড়তে যাই, আরওইটা বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে। যেমন ধরেন যে আপনার যদি কোম্পানিতে 1-2 বছর আপনি বেশি লোন ব্যবহার করেন, লেভারেজ ইস্যু হয়, আরওই বাড়তে পারে। অথবা শেয়ার হোল্ডারের যে ইকুইটিটা আছে এটা যদি আপনি কমায় দেন তাহলে আরওইটা বাড়তে পারে। অথবা যদি সরকার যদি ট্যাক্সটা কমায় দেয় আরওই বাড়তে পারে। আরওই কখন বাড়া সবচেয়ে ভালো, সেটা হচ্ছে অপারেশনাল প্রফিট যদি বৃদ্ধি পায়, নেট প্রফিট মার্জিন, যেটা অপারেটিং প্রফিট, ব্যবসার মূল জায়গা থেকে যদি রেভিনিউ বৃদ্ধি পায়, সেখানে যদি আপনার ইনকাম বৃদ্ধি পায়, তার কারণে যদি আরও ওইটা বৃদ্ধি পায় তাহলে ওইটা ভালো। যদি নন অপারেশনাল খাত থেকে, যেমন সঞ্চয়পত্র থেকে, ট্রেজারি বন্ড থেকে হঠাৎ করে অথবা কোনো বিল্ডিং বিক্রি করে কোম্পানিটার ইনকাম হইলো আর ওই বাড়ে গেল, তাহলে ওই রকম ইনকাম সাস্টেইনেবল হবে না। তাহলে আমরা আপনাদেরকে খোলাসা করে বলে দিলাম, যদি আর ওইটা আপনি এত কিছু নাও বুঝেন, অ্যাভারেজে দেখবেন 5-10 বছরে কখনো এক্সট্রা ইনকাম অতটা থাকে না। তো ওই জন্য 1 বছরে না দেখে আপনারা কি করবেন, কমপক্ষে 3 বছর অথবা 5 বছর অথবা 10 বছরে দেখার চেষ্টা করবেন। তাহলে ওই যে লেভারেজটাও এতদিন আসলে সে নিয়ে চলা সম্ভব না। নন অপারেশনাল প্রফিট 12 বছর যাবত আসবে না, 10 বছর যাবত আসবে না। তবে আপনি যদি একদম মাইক্রোস্কোপ দিয়ে, লেন্স দিয়ে কোম্পানি যাচাই করতে চান, তাইলে আর ওই যাতে তার অপারেটিং প্রফিট বৃদ্ধি পাওয়ার কারণে যদি বৃদ্ধি পায় তাহলে কোম্পানিটা ভালো করবে, এতটুকু মনে রাখতে পারেন। 2 নম্বর হচ্ছে, কোম্পানিতে যারা আছেন পরিচালক পদে, ডাইরেক্টর পদে, এরা কোম্পানির অ্যাসেটটাকে কিভাবে অ্যালোকেশন করতেছেন, প্রপারলি স্মার্টলি করতে পারতেছেন কিনা, এটা দেখা যায় যে আরও এই রিটার্ন অন অ্যাসেটের উপর। কোম্পানি টোটাল যত প্রকার ডিপোজিট কালেকশন করেছে, যেটা কোম্পানির ব্যালেন্স শিটে অ্যাসেট হিসাবে আছে, টোটালটার বিপরীতে ব্যাংকিং সেক্টরের নিয়ম হচ্ছে কমপক্ষে 1% যদি সে ইনকাম করতে পারে তাহলে আমরা বলতে পারি যে স্মার্ট বিজনেস তারা করতেছে। আর একদম 0.5 পর্যন্ত মোটামুটি মানের, 0.5-এর কমে যদি হয় তাহলে ওই ব্যাংকে আপনার বিনিয়োগ করা যাবে না। বেস্ট হচ্ছে 1-এর উপরে, 0.5 পর্যন্ত গ্রহণযোগ্য, 0.5-এর নিচে হইলে ম্যানেজমেন্ট ভালো না, সহজ কথা হচ্ছে এটা। তাহলে 2টা ক্রাইটেরিয়া আপনি পেয়ে গেলেন। 3 নম্বরটা হচ্ছে যে দেখেন, একটা অতীত তার ভালো থাকতে পারে, ভবিষ্যৎ ভালো নাও থাকতে পারে। আওয়ামী লীগ সরকার 15 বছর করে গেছে, এখন সে নাই, তো ওই জন্য তার ভবিষ্যৎ আছে কিনা। তো ব্যাংকের ক্ষেত্রে রেভিনিউর জায়গায় আমরা বলি যে লোন গ্রোথ, অন্য কোম্পানির ক্ষেত্রে এখানে আপনার হবে রেভিনিউ গ্রোথ, ব্যাংকের ক্ষেত্রে আমরা বলি যে তার লোন গ্রোথ হচ্ছে কিনা, প্রতি বছর বছর সে বেশি লোন দিতে পারতেছে কিনা। কারণ হচ্ছে ব্যাংকের মূল ব্যবসায়ী কিন্তু লোন, বাকি ওই যে মেনটেন্যান্স চার্জ, সার্ভিস ফি, ক্রেডিট কার্ড, এই বিদেশি মুদ্রা, ব্রোকারেজ হাউসের কমিশন, ওগুলা হচ্ছে সেকেন্ডারি ইনকাম। মেইন ইনকামটা হচ্ছে তার কি, লোন। তাইলে আমরা চাই প্রতি বছর কমপক্ষে 10% করে তার লোনটা বৃদ্ধি পাক। তো এটা 1 বছর তা নাও পাইতে পারে, এই জন্য আমরা অ্যাটলিস্ট 3 বছর দেখবো যে অন এভারেজে 3 বছরে সে কি করতে পারছে কিনা, 10%, কমপক্ষে 10% করে সে লোন গ্রোথ করতে পারছে কিনা। যদি পারে তাহলে গ্রোথশীল কোম্পানি আছে। দেখবেন যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এমটিবি ব্যাংক, এদের এই গ্রোথটা কমে গেছে, ওই জন্য শেয়ারের দামটাও কিন্তু কম। বড় বড় ইনস্টিটিউট যারা আছে এরা কিন্তু এইগুলা যাচাই করে ওই শেয়ার থেকে এক্সিট নিয়ে নেয়। তো এই জন্য আপনি যদি কিছু না বুঝেন, আপনাকে আমরা আরেকটা টিপস দিয়ে দিব যে কিভাবে আপনি কিছু না জেনেও আপনি কি করতে পারেন, ভালো কোম্পানির শেয়ারের সাথে থাকতে পারেন। এখন কথা হচ্ছে, রেভিনিউ গ্রোথ হইতে পারে, আপনি যদি প্রফিট মার্জিন কমায় দেন, 8%-এর লোনে যদি 7% দেন, আপনার লোন তো বৃদ্ধি পাবে, আপনার ইপিএস বৃদ্ধি পাবে না, নেট প্রফিট বৃদ্ধি পাবে না। তো আমরা দেখবো যে ইপিএসটা কেমন বৃদ্ধি পাচ্ছে। ইপিএসটাই হচ্ছে শেয়ার বাজারে আপনি যে শেয়ার কিনেন, আপনি কি করেন, এক একটা শেয়ার কিনেন,
এক একটার বিপরীতে তার ইনকামটা আমরা 10 বছরে, গত 3 বছরে অ্যাভারেজে দেখবো যাতে কমপক্ষে 10% করে বৃদ্ধি পায়, কমপক্ষে 10%, 3 বছরে অ্যাভারেজ। এরপরে আমরা দেখব যে কোম্পানি তো ইনকাম করলো, এখন দিন শেষে আসলে শেয়ার বাজার থেকে আমাদের প্রকৃত পাওনাটা হচ্ছে শেয়ারটা বিক্রি না করলে ডিভিডেন্ড। তাহলে প্রতি বছর তার ডিভিডেন্ডটা কমপক্ষে 10% করে বাড়তে হবে। যদি 10% করে না বাড়ে তাইলে আপনি ওই কোম্পানির বা ব্যাংকের শেয়ার কিনে আপনি লাভবান হইতে পারবেন না। তাহলে যাতে কমপক্ষে 10% করে ডিভিডেন্ড বৃদ্ধি পায়। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এনপিএল। এই এনপিএল যেটা হচ্ছে যে খেলাফি ঋণ, তো মোটামুটি উপরের ক্রাইটেরিয়াগুলো যদি পূরণ করে বাই ডিফল্ট অটোমেটিক দেখবেন যে খেলাফি ঋণটা ওই ব্যাংকের 10%-এর কমে থাকবে। তবে আমরা দীর্ঘমেয়াদে যেহেতু থাকবো, তো আমরা চাবো 5%-এর কমে যাতে খেলাফি ঋণ থাকে। কারণ খেলাফি ঋণ থাকলে কোম্পানি ইনকাম করলেও ওই টাকাটা রিজার্ভে ঢুকাইতে হবে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী। 10%-এর বেশি খেলাপি ঋণ থাকলে সে ডিভিডেন্ডই দিতে পারবে না। তো এই জন্য এনপিএলটা যাতে 5%-এর কমে থাকে। এখন এই কয়েকটা ছিল যে আপনি যাচাই করার ক্রাইটেরিয়া। তাইলে দেখেন শেয়ার বাজারে ব্যাংকিং সেক্টর যদি আপনি যাচাই করতে চান, সিম্পলি আর ওইটা 3 বছরের অ্যাভারেজ নেবেন, আর ওইটা 3 বছরের অ্যাভারেজ নেবেন, রেভিনিউ গ্রোথটা 3 বছরের অ্যাভারেজ নেবেন, ইপিএসটা 3 বছরের অ্যাভারেজ নেবেন, ডিভিডেন্ড গ্রোথ 3 বছরের অ্যাভারেজ নেবেন। বলবেন যে ভাই এগুলো আমরা যাচাই বাছাই করবো কিভাবে? তো এগুলো আমরা একটা ওয়েবসাইটে আপনাদেরকে দেখাবো। তবে রানিং বছরেরটা যদি আপনি আরো লেটেস্ট যাচাই করতে চান, আপনাকে অ্যানুয়াল রিপোর্টগুলা, ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলা তাদের ওয়েবসাইট থেকে দেখে নিজে নিজে যাচাই করতে হবে। আর দীর্ঘমেয়াদের জন্য ওই 3 মাসের আর্থিক রিপোর্ট দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না। এগুলা হচ্ছে ট্রেডিং শেডিং যারা করে তাদের জন্য। আপনি যেটা করবেন 6 মাস পর পর দেখবেন, 2টা ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখবেন যে তার ইপিএসটা বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে। কারণ 6 মাসে যদি দেখেন যে তার সেটা ডাউনে আছে, তাইলে আগামী 6 মাসে যতই লাভ করুক সে বৃদ্ধি পাইতে পারবে না, হয়তো আগের সমান আসবে, বৃদ্ধি পাবে না। তো আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। তাইলে 3 মাসে কোনো সিদ্ধান্ত নেবেন না, 2টা অ্যানুয়াল রিপোর্ট, 2টা তার 3 মাস 3 মাস 6 মাস দেখে সিদ্ধান্তটা নেবেন। এখন আসি ক্রয় করার ক্ষেত্রে, ব্যাংকটা যতই ভালো হোক আমরা ওভার প্রাইস দিব না, সহজ কথা হচ্ছে এটা। সে যতই ভালো হোক, তো এই ক্ষেত্রে আমরা তার পি রেশিওটা দেখব। তো এই পি রেশিওটার নির্দিষ্ট কোনো সংখ্যা হয় না, এটা আমাদেরকে দেখতে হয় যে বাংলাদেশের আপনি সমমনা মোটামুটি অনলাইনে ওইখানে আপনি পাবেন না, কারণ কিছু ব্যাংক খুব খারাপ করছে, কিছু খুব ভালো করছে। তো এই জন্য আপনি টপ 10টা ব্যাংক যেগুলো ভালো আছে এগুলার পি রেশিওর অ্যাভারেজ নিয়ে দেখবেন। এই অ্যাভারেজ পর্যন্ত যেগুলো আছে সেগুলো কিনবেন, অ্যাভারেজের বেশি গেলে কিনবেন না, এটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তারপরও আমরা বলি যে 15-র উপরে যে কোনো প্রকার, 15-র উপরে নর্মাল নিয়ম হচ্ছে 15 পির উপরে গেলে ওই শেয়ারটা কিনা যাবে না। তারপরে যদি কিনতে হয় তখন আরেকটা রেশিও আছে, প্যাগ রেশিও বলে, যে তার গ্রোথটা বেশি কেনা। যেমন ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে যখন আপনি প্যাগ রেশিও দেখবেন, যদিও শেয়ারটার দাম বেশি তারপরেও সেটা সস্তা, কারণ তার গ্রোথটা বেশি। তো এরকম হইতে পারে। আর হচ্ছে পিবি রেশিও, ব্যাংকের নিজস্ব বলে তার বুক ভ্যালুতে যেটা থাকে সেটাই। তো ওই জন্য ধরেন যে তার যে পিবি রেশিও, বুক ভ্যালু বা ন্যাব যেটা বলি, এইটা আমরা 1 পর্যন্তই নিব, 1-এর বেশি গেলে নিব না। ব্র্যাক ব্যাংকেরটা 1-এর বেশি আছে, মানেটা হচ্ছে যেমন ধরেন আপনি 100 টাকা দিয়ে শেয়ার কিনছেন, প্রকৃতপক্ষে তার বুক ভ্যালু 100 টাকা, এরকম পাইলে ভালো। ব্যাংকের শেয়ারগুলো বাংলাদেশে সস্তায় পাওয়া যাচ্ছে। তাহলে আমরা যদি সামারি করি, তাইলে স্ট্রং আর ওইটা আমরা দেখব, ল এনপিএল আমরা দেখার চেষ্টা করব, আর ল পি রেশিও দিয়ে কেনার চেষ্টা করব। এই কয়েকটা জিনিস যদি আপনি যাচাই করতে পারেন তাইলে আপনি কিন্তু জিতে যাবেন। এখন চলেন আপনার এগুলা আপনি জাস্ট কিছুটা আইডিয়া নিতে পারেন, 100% কারেক্ট নাও হইতে পারে। সেটার জন্য যে ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন আপনি, সেটা হচ্ছে যে fiscal.ai। এই ওয়েবসাইটটা থেকে আপনি নানা প্রকারভাবে উপকৃত হইতে পারেন, বিভিন্ন প্রকার শেয়ার সম্পর্কে জানতে পারেন। তো এইখানে আমরা যদি প্রথমে দেখার চেষ্টা করি, এখানে স্ক্যানার বলে অপশন আছে, আপনি স্ক্যানারে চলে যাবেন। যাওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। ইন্ডাস্ট্রিতে আমরা শুধু ব্যাংকটা নিব, ওই জন্য ব্যাংক লিখবেন, ব্যাংক চলে আসবে। এক্সচেঞ্জ ঢাকা এক্সচেঞ্জ। এরপরে ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা যেটা নেওয়ার চেষ্টা করতেছি, যেটা আমরা নিব, আমরা আপনাদেরকে আগেরগুলো কেটে দিচ্ছি, জাস্ট একটা একটা করে আমরা যাচাই করি। বাংলাদেশে আগে দেখি যে টোটাল কয়টা ব্যাংক আছে, আপনি নিজেই দেখতে পারবেন। দেখেন টোটাল 36টা ব্যাংক আছে। তাহলে আমাদের প্রথম ক্রাইটেরিয়া কি ছিল? আর ওই কয় বছরের আমরা নিব? 3 বছরের। আর ওই 3 বছরের অ্যাভারেজ। তো
তো এইটা দিয়ে আমরা যদি একটা রান করি, দেখেন যে 36টা ব্যাংক থেকে কয়টা ব্যাংক আসে, মাত্র জাস্ট আমরা এই যে এখানে আর ওই আমরা 12% দিয়ে দিব, 12% দিয়ে রান দিচ্ছি। দেখেন 36টা ব্যাংক থেকে কয়টা ব্যাংক আসে, তাহলে মাত্র 9টা ব্যাংক আমরা পাচ্ছি। তাহলে 36টা ব্যাংক থেকে 9টা ব্যাংক আমাদের প্রথম ধাপে আসলো। দ্বিতীয় ধাপে আমরা বলছি যে কি আর ও এ, আমরা দেখি যে কতটা স্মার্টলি চলে। আর ও এটা আমরা 3 বছরের নিচ্ছি, দেখি যে এই 9টার মধ্যে কয়টার 1% করে আছে। তো জাস্ট এখানে যদি আমরা দেখার চেষ্টা করি, মোটামুটি আমাদের দেখার একটা দুইটা তিনটা চারটা মাত্র 1% করে, 1%-এর উপরে আছে। বাকিগুলা কিন্তু আমাদের মোটামুটি যদি আমরা বলি যে 1-এর নিচে। তারপর আমরা বলছি 0.5 পর্যন্ত আমরা নিব। তাহলে আমরা এখানে কি করি, এই যে 0.5, তাহলে 0.5-এর উপরে গুলাই থাকবে, নিচের গুলা কেটে যাবে। তাহলে আমাদের 8টা ব্যাংক পাচ্ছি। ব্যাংকগুলা কি কি? পূবালী, সিটি, ইবিএল, ডাচ বাংলা, প্রাইম, উত্তরা, যমুনা, ট্রাস্ট। এই কয়েকটা ব্যাংকে কিন্তু আমরা পাচ্ছি। এরপরেও এখান থেকে আমরা আরো বাদ দিয়ে দিব। কিভাবে? আমরা বলছি যে রেভিনিউ গ্রোথ, আর ই বি, রেভিনিউ গ্রোথ বা লোন গ্রোথ দুটাই আপনি পাবেন। তো রেভিনিউ গ্রোথটা আমরা 3 বছরের নিচ্ছি, যে 3 বছরের কি অবস্থা দেখার চেষ্টা করি, যে গত 3 বছরে কারা লাভে আছে কারা লজে আছে। দেখেন এখানে যদি আমরা দেখি যে গত 3 বছরে মোটামুটি সবগুলা কম বেশি আছে, তবে আমরা বলছি কি ডবল ডিজিটে, তো আমরা বাদ দিব, জাস্ট বলতেছি যে ডবল ডিজিটেও নাই। ইপিএসটা দেখার চেষ্টা করি, ইপিএস আমরা 3 বছরের অ্যাভারেজে নিব। তো এটাকে দিয়ে দেখার চেষ্টা করি যে ইপিএসটা আমাদের কি আসতেছে, ডাইলুটেড ইপিএস। দেখেন যে আমাদের ডাচ বাংলা ব্যাংক, কেন আমরা ডাচ বাংলা ব্যাংকটা বলতেছি, যে ইপিএসটা মাইনাস, আয়টা কমে যাচ্ছে। তাহলে 1 নম্বর কথা হচ্ছে যে আমরা ইপিএস মাইনাস যুক্ত কোনো কিছু নিব না। 1 নম্বরে আমরা 1% হইলেও দিয়ে দিই, রেভিনিউ গ্রোথ অন্তত 1% থাক, তাইলে দেখবেন যে ব্যাংক কমে যাবে, একটা 7টা হয়ে যাবে, 7টা হয়ে গেছে। দেখেন এখন এইটা আমাদের 3 বছরের ছিল। এরপরে আমরা বলছি যে ডেভিডেন্ট, দেখি ডেভিডেন্ট দিক থেকে কয়টা বাদ যায়। ডেভিডেন্ট 3 বছর, কারণ 3 বছর একটা স্থিতিশীল সময়, 1 বছর কখনোই দিবেন না। ডেভিডেন্টটা দেখার চেষ্টা করেন, যে ট্রাস্ট ব্যাংক ডেভিডেন্ট কিন্তু কমে গেছে, তো আমরা সেটাও বাদ দিয়ে দেই, অন্তত আমাদের 1% করে বৃদ্ধি পাক, এই হিসাবে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে মোটামুটি আমরা 5টার মতো ব্যাংক পাচ্ছি। দেখি এখানে আর কোনটা বাদ গেল। আমাদের 7টা ছিল, 7টার মধ্যে আমাদের ট্রাস্ট মাইনাসে ছিল, আমাদের প্রাইম ব্যাংকটার হিসাবটা এখানে নাই, ওই জন্য বাদ যাচ্ছে। কিন্তু জাস্ট তারপরও আমরা এখান থেকে 1-এ দিয়ে দিই ট্রাস্ট ব্যাংক। তো ট্রাস্ট ব্যাংকটা আমরা রেভিনিউ গ্রোথের জায়গায় আবার যাব, যেই ব্যাংকগুলা ডবল ডিজিটে রেভিনিউ গ্রোথ নাই ওগুলা বাদ দিব। তো আমরা বলছি ডবল ডিজিট লাগবে, তাইলে দেখেন রেভিনিউ গ্রোথ ডবল ডিজিট। এরপরে আমাদের ইপিএস গ্রোথ ডবল ডিজিট, মানে 10% কমপক্ষে, ডবল ডিজিট মানে 10%। এরপরে ডিভিডেন্ড কমপক্ষে 10%, আসলে আসবে, না আসলে নাই। দেখি কয়টা ব্যাংক আমরা পাই। দেখেন এটার জন্য আপনার অর্থনীতিবিদ হওয়ার দরকার নাই, আপনি শুধু 2টা ব্যাংক পাইলেন একদম টপ কোয়ালিটির, একটা হচ্ছে ইবিএল, একটা হচ্ছে উত্তরা। এখন আপনার যদি মনে হয় যে না ভাই আমি একটু আরো ভালো কয়েকটা ব্যাংকের মধ্যে যাব, তাইলে আপনি ডিভিডেন্ড পে আউট রেশিওটা কেটে দেন, এটা কেটে দিয়ে আপনি আরেকবার সার্চ দেন, দেখবেন একটা দুটা বাড়বে। তাইলে 5টা ব্যাংক পাচ্ছি আমরা, পূবালী, সিটি, ইবিএল, প্রাইম এবং উত্তরা। তাইলে দেখেন এইভাবে খুব সহজে আপনি কি করতে পারবেন, ওই ব্যাংকগুলাই আপনি নিলেন যেগুলার লোন বৃদ্ধি পাচ্ছে, ওই ব্যাংকগুলোয় আপনি নিলেন যেগুলার ইপিএস বৃদ্ধি পাচ্ছে, ওই ব্যাংকগুলোয় আপনি নিলেন যারা স্মার্ট। এখানে যদি আমরা দেখি যে মোটামুটি আমাদের সবগুলাই 1-এর মধ্যে আছে, শুধু পূবালী বাদ দিয়ে। যদি আমরা পূবালীটাও নিতে চাই, তাহলে আমরা এই আরো এটা 1% করে দিতে হবে, জাস্ট 1% করে দেই, তাইলে 4টা মাত্র ব্যাংক পাবো। তো এইভাবে আপনি কি করতে পারেন, এই 4টা ব্যাংকে 4 লাখ টাকা ইনভেস্ট করে রাখে দিতে পারেন, সিটি ব্যাংক, ইবিএল, প্রাইম, উত্তরা। এখন আমরা এদের পি রেশিওটা দেখার চেষ্টা করি, পি ভাই ই রেশিও, পি রেশিওটা দেখার চেষ্টা করি যে কোনটার কি পরিমাণ পি রেশিওটা আছে। এখন এই পি রেশিও যদি দেখি, মোটামুটি সবগুলাই ব্যাংকিং সেক্টরের পি রেশিওটা সম্ভবত 9-এর মতো, ওই জায়গায় সবগুলাই কম আছে। এরপরে এদের যদি পি ভাই বি রেশিওটা দেখার চেষ্টা করি, তাহলে দেখবো যে মোটামুটি সবগুলাই সম্ভবত পূবালী বাদ দিয়ে বাকি সবগুলাই কম দামে পাওয়া যাচ্ছে। দেখেন যে পিবি যদি আমরা দেখি, পূবালী
আমাদের এখানে আমরা এখানে আমাদের স্মার্ট লেভেলটা কমিয়ে দিই, তাইলে পুবালিটা আমরা পাবো। তাইলে আমরা এখানে ওই ইউনিয়ন ব্যাংকটা তো এখন বন্ধ আছে, আগের হিসাব ওই জন্য আসছে এখানে। তো এটা আমরা যদি কমাইতে চাই তাহলে আরো এখানে আগের মতো 0.5 দিয়ে দেই, তো আমাদের ইউনিয়ন ব্যাংক চলে যাবে। তাহলে এখন দেখেন আমাদের পিবি রেশিও অনুযায়ী সবগুলাই মোটামুটি যদি আমরা বলি সস্তায় চলতেছে, সবচেয়ে বেশি সস্তা চলতেছে পূবালী ব্যাংক, বাকিগুলা মোটামুটি একের কমই আছে, পি রেশিও মোটামুটি কমের মধ্যে আছে, ইপিএস গ্রোথও ভালো। তো এইগুলার মধ্যে যেটা টপ কোয়ালিটির কোনটা হইতে পারে, আর ওই দিক থেকে যদি আমরা চিন্তা করি মোটামুটি সবগুলাই 15%-এর উপরে আছে। তাইলে আপনি এত দিকে না গিয়ে এই 5টা ব্যাংকে আপনি কি করতে পারেন, 5 লক্ষ টাকা বিনিয়োগ করে রেখে দেন। তাইলে ব্যাংকের শেয়ারে আমরা কি দেখব, আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেই যাতে আপনি প্রতারিত না হন, নিজেরটা নিজেই বুঝতে পারেন। আর ওইটা দেখবেন 3 বছর অথবা 5 বছর অথবা 10 বছর, তার রিটার্ন অন অ্যাসেটটা দেখবেন 1% করে থাকে, রেভিনিউ গ্রোথ যাতে কমপক্ষে 10% থাকে, ইপিএস গ্রোথ 10% থাকে, অ্যাটলিস্ট পজিটিভ থাকে, 10% না থাকুক পজিটিভ থাকে, ডিভিডেন্ড গ্রোথটা অ্যাটলিস্ট পজিটিভ থাকুক, নেগেটিভ যাতে না থাকে, এনপিএল রেশিওটা 5-এর কমে থাকুক, আর পি রেশিওটা যে মার্কেট যেটা থাকবে তার থেকে কমে থাকুক, পিবি রেশিওটা 1-এর কমে থাকুক। এই কয়েকটা জিনিস যাচাই বাছাই করার পরে যদি আপনি যে কোনো ব্যাংকের শেয়ারের সাথে থাকেন এবং ব্যাংকটার প্রতি 6 মাসের যে রিপোর্টগুলো আসবে এগুলো পড়ে যদি দেখেন তার ইপিএসটা ঠিক আছে, বাড়তেছে, রেভিনিউ গ্রোথও আছে, নেগেটিভ নেই, আপনার ওই শেয়ার বিক্রি করার দরকার নেই। যত কম দামে পাবেন সে বাজারে তত কিনবেন। আশা করি অবশ্যই বুঝতে পারছেন। আমরা ট্রাই করি আপনাদেরকে ভ্যালুয়েবল কন্টেন্ট দেওয়ার জন্য। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।